জিয়াদ সাহেবের সাপোর্ট পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলেও যায়। যাক, এইবার আর হাত পা গুটিয়ে বসে থাকবে না। আসল রহস্য উন্মোচন তো তাকে করতেই হবে, যে করেই হোক। হারাবির জন্য দুনিয়া এফোর ওফোর করে দিতেও রাজি জায়ান। শুধু তার কাঠগোলাপ ভালো থাকলেই হবে। বাড়ি নিয়ে আসা হয়েছে আরাবিকে। জায়ান আরাবিকে আনতে চায়নি। মূলত আরাবি ক্রমাগত ঘ্যানঘ্যানানি প্যানপ্যানানিতে অতিষ্ঠ হয়ে ওকে আনতে হয়েছে জায়ানের। কি করবে, মেয়েটা ওর দুর্বলতার কথা খুব ভালোভাবেই জানে, আর সেটাই কাজে লাগিয়েছে এই মেয়েটা। কান্নাকাটি করে বাসায় আসার বাহানা ধরেছে আরাবি। আর জায়ান আরাবির কান্না সহ্য করতে পারে না, তাই বাধ্য হয়ে আরাবিকে নিয়ে বাসায় ফিরতে হয়েছে ওর। সেই থেকে যার রাগে বোম হয়ে আছে আরবির উপর, একটুও কথা বলছে না। আরবি বার দুয়েক চেষ্টা করেছে জায়ানের সাথে কথা বলার, কিন্তু লোকটা শুনলে তো। আরবি ঠোঁট উল্টেই তাকিয়ে রইল। মহা মুশকিলে পড়েছে আরবি। লোকটা এইভাবে গোমরামুখ হয়ে আছে যা আরবির একটু ভালো লাগছে না। আরবির জন্য রাতের খাবার এনে খাইয়ে দিচ্ছে জায়ান। ওর সব ধ্যান জ্ঞান আপাতত আরবিকে খাইয়ে দেওয়ার দিকে। আরবির দিকেই ভালোভাবে তাকাচ্ছেও না। আরবি অপরাধী কণ্ঠে ডাকলো, শুনুন না। জায়ান নিশ্চুপ। আরবি বার দুয়েক ডাকলো, কিন্তু জায়ানের কোনো হেলদোল নেই। আরবিকে খাবার খাইয়ে দিয়ে উঠে চলে যেতে নিতেই আরবি জায়ানের হাত টেনে ধরলো। জায়ান থমথমে গলায় বলে, কি হচ্ছে সব? ছাড়ো, কাজ আছে আমার। আরবি কাঁদো গলায় বলে, না, ছাড়বো না। কথা বলছেন না কেন আমায়? কি হয়েছে? জায়ান গম্ভীর গলায় বলে, যা চেয়েছো তাই পেয়েছো, এখন আর কি চাই দেখি, বলে ফেলো। আরবি মাথা নিচু করে নিল। ধরা গলায় বলে, আচ্ছা সরি তো, আর এমন করব না। আমাকে কালকে আবার হসপিটালে রেখে আসবেন। আমি আর কিচ্ছু বলবো না। এইবার তো রাগ করবেন না, কথা বলুন। জায়ান তাও মুখ ঘুরিয়ে। আরবি জায়ানের হাত ধরে টেনে জায়ানকে ওর আরো কাছে টেনে আনলো। তারপর টুপ করে জায়ানের গালে একটা চুমুকে দিল আরবি। জায়ান স্থির হয়ে রইল কতক্ষণ, তারপর নিজেকে সামনে নিয়ে বলে, খুব ভালোভাবেই জানো আমাকে কিভাবে বসে আনতে হয়। আরবি দাঁত কেলিয়ে হাসল। জায়ান হতাশার নিঃশ্বাস ফেল। এই মেয়েটার সাথে ও কোনো মতেই রাগ করে থাকতে পারে না, একদম পারে না। ওই স্নিগ্ধ কোমল আদরে মুখশ্রীটা দেখলেই তো জায়ানের হৃদয়টা ভালো লাগায় ছেয়ে যায়। সকল ক্রান্তিরা ছুটে পালিয়ে যায়। একরাশ মুগ্ধতা এসে ভর করে ওর চোখে মুখে। জায়ান নরম গলায় বলে, আমি তোমার সাথে রেগে থাকতে পারি না জানো তুমি, আর সেটাই কাজে লাগাও তুমি। কেন এমন করো তুমি আরাবি? আর দুটো দিন হাসপাতালে অ্যাডমিট থাকলে কি হতো? নিজের ভালো তো পাগলও বোঝে। আরবি মুখটা একটুখানি করে বলে, আমার হসপিটাল থাকতে ভালো লাগছিল না। আর তাছাড়া আমি জানি আমার কিছু হবে না। আপনি হতে দেবেন না। আপনি আছেন না আমার সাথে, তাই কোনো ভয় নেই আমার। আরবি মুচকে হাসলো। জায়ান ধ্যানমগ্ন হয়ে সে হাসিটুকু দেখল, তার সকল চিন্তাদের ঝেড়ে ফেলে দিল। আসলে চিন্তা করে কি হবে, ও আছে তো ওর আরবির জন্য। জায়ান নরম হাতে জড়িয়ে ধরল আরবিকে। আরবি ছোট্ট বিড়াল ছানার মতো গুটিয়ে দিল জায়ানের বুকে। জায়ান পরম আদরে চুমু খেলো আরবির চুলের ভাঁজে। তাড়াহুড়ো পায়ে কোচিংয়ে হাসল নূর। হাঁস বেশ দেরি হয়ে গেছে ওর। কোচিংয়ে দরজার সামনে এসেই ব্যস্ত কণ্ঠে বলল, আসতে পারি স্যার? ফাহিম সবেই ক্লাসে প্রবেশ করেছে। নূরকে দরজার সামনে দাঁড়িয়ে অনুমতি চাইতে দেখে বলে, ইয়া, এসো। নূর রুমে প্রবেশ করলো। একটা সিটি খালি আছে, সেখানে গিয়েই বসে পড়ল নূর। নূরের পাশে বসেছে একটা ছেলে। ছেলেটার নাম রিজন। রিজন নূরকে দেখে হাসলো। নূরও বিনিময়ে হাসি ফিরিয়ে দিল। ছেলেটা পড়ালেখায় অনেক মেধাবী, তাই নোটসের বিষয়ে দুই একবার কথা হয় নূরের সাথে। তাই ভদ্রতার খাতিরে অল্প স্বল্প কথা বলে নেয় নূর। রিজন জিজ্ঞেস করলো, আর বলো না, রিক্সা পাচ্ছিলাম না একটাও। কথা শেষ হতেই নূর আর রিজন পড়ায় মনোযোগ দিল। ফাহিম তীক্ষ্ণ চোখে চেয়ে আছে নূরের দিকে। পাশে ছেলেটার সাথে কিসের এত কথা বলা আর হাসাহাসি করা? কই, হকি দেখলে তো কোনোদিন হাসি দেয় না মেয়েটা, বরঞ্চ ম্যারাথন রেসের মতো দৌড় লাগায়। গম্ভীর হয়ে রইল ফাহিম পুরোটা ক্লাসে। তেজ নিয়ে বেশিরভাগ পড়া জিজ্ঞেস করেছে নূরকে। নূর কিছু পারলো, কিছু পারলো না। যা পারেনি তার জন্য ফাহিমকে বেশ কয়েকটা ধমকও দিয়েছে। মূলত আরবি অসুস্থ থাকাতেই এতদিন ঠিকঠাক পড়া হয়ে ওঠেনি নূরে। ফাহিম সেটা জানে, আর জেনে শুনেই কিনা লোকটা ওর সাথে এই ব্যবহার করলো।
নূরের অভিমান হলো। অভিমানে অভিমানে জমে গিয়ে এখন পাহাড় সম হয়েছে। এই অভিমান কি আদৌ বুঝবে ফাহিম? ক্লাস শেষে ছুটির পর সবাই বের হয়ে গেল। নূর দাঁড়িয়ে আছে এই রিক্সার জন্য। নূর বুঝে পায় না সব রিক্সাওয়ালারা কি ওর সাথে জাতশত্রুতা, না হলে ওর দরকারের সময়টাতেই কেন একটা রিক্সাও পায় না ও? এমন সময় ওর সামনে বাইক নিয়ে হাজির হলো ফাহিম। নূর ভ্রু কুচকে তাকালো। ফাহিম সেদিকে পাত্তা না দিয়ে গম্ভীর গলায় বলে, সাখোয়াত বাড়ির দিকেই যাচ্ছি, উঠে পড়ো। নাক ফোলালো নূর। এটা কেমন ধরনের কথা? এমন তিতকলার মতো করে বলে কি না উঠে পড়ো? বই গেছে ওর এই বাইকে উঠতে। নূর হেঁটে হেঁটেই বাড়ি যাবে সিদ্ধান্ত নিল। তাও এই লোকটার বাইকে উঠবে না। নূর রাগে হনহন করে সামনের দিকে হাঁটা দিল। ওর রাগে শরীর জ্বলে যাচ্ছে। নূর বিড়বিড় করলো, অসভ্য, চরম অসভ্য লোক। ফাহিম আবারও বাইক নিয়ে নূরের সামনে আসলো। নূর রাগী চোখে তাকালো ফাহিমের দিকে। ফাহিম গম্ভীর কণ্ঠে বলে, তেজ দেখিয়ে লাভ নেই, বাইকে উঠতে বলছি, রাস্তায় সিন ক্রিয়েট করো না। নূর আশেপাশে তাকালো। আসলেই অনেক লোক তাকিয়ে ওদের দিকে। 20টা দৃষ্টিকটু ঠেকলো নূরের। তাই অভিমান থাকা সত্ত্বেও ফাহিমের বাইকে চেপে বসলো। নূরের অগোচরে বাঁকা হাসলো ফাহিম। তারপর হেলমেট পরে বাইক স্টার্ট দিল। জায়ান হুটোপুটি করে তৈরি হচ্ছে। তা দেখে আরবি ভ্রু কুচকে আসে। আরবি বিছানার সাথে হেলান দিয়ে বসা। সেই অবস্থাতেই বলে, কোথাও যাচ্ছেন? হুম। আরবি প্রশ্ন করে, কিন্তু কোথায়? অফিসে যাবেন না তা আমি জানি, কারণ এই মাঝ বেলা নিশ্চয়ই আপনার অফিস টাইম না। জায়ান চুলে জেল লাগাতে লাগাতে ভরাট কণ্ঠে বলে, তোমায় আমি বিশ্রাম নিতে বলেছি, শুনেছো আমার কথা? আপনি শুনেছেন আমার কথা? তোমার কোন কথাটা শুনলাম না? এই যে একটু আগেই শুনলেন না, আমি কতগুলো প্রশ্ন করলাম, উত্তর দিয়েছেন আপনি। জায়ান নিঃশব্দে হেসে দিল। জায়ানকে হাসতে দেখে আরবি মুখ ফুলালো। জায়ান একেবারেই তৈরি হয়ে আরবির কাছে আসলো। আরবির গালে আদুরে স্পর্শে নরম গলায় বলে, কি হয়েছে, এত রেগে যাচ্ছ কেন? আরবি মাথা নিচু করে বলে, রাখবো না তো কি করব? আপনি আমায় ফেলে চলে যাচ্ছেন, এখন আমি রুমে একা একা কি করব? জায়ান হেসে বলে, একটুর জন্য যাচ্ছি, দরকার আছে, না হলে যেতাম না। আর আমি এতটাও নিষ্ঠুর না যে আমার বউটাকে একা ফেলে যাব। নূর আছে, আমি গেলেই ও আসবে। আর আলিফাকেও আসতে বলেছি। কতদিন যাবত ভার্সিটি যাচ্ছ না, আলিফা থেকে কিছু পড়া বুঝে নিও। আর আমি আসার সময় নোটস নিয়ে আসবো না স্যারদের থেকে। আরবি মাথা তুলালো। তবুও কেমন যে ওর কৌতূহল কমছে না। হঠাৎ করে এই লোকটা এমন তাড়াহুড়া করে যাচ্ছি বা কোথায়? আরবি ধীরে বলে, কোথায় যাচ্ছেন বলুন না। জায়ান একটুও বিরক্ত হলো না, বরঞ্চ নম্র গলায় বলল, আমার সুখের সুখ খুঁজতে যাচ্ছি। কাঠগোলাপের মাঝে আমার সুখ বাস করে। আর আমার সুখী থাকতে হলে যে তাকেও সুখী থাকতে হবে। সেই কাঠগোলাপের গাছটার মূল শিকড় কোথায় আছে তা যে আমায় যে করে হোক জানতে হবে। কারণ এতেই যে আমার কাঠগোলাপের খুশি, আর তার খুশি মানেই আমিও খুশি। কথাগুলো বলেই আরবির কপালে ঝুমুকে বেরিয়ে গেল জায়ান। আর ভাবনায় ব্যস্ত রেখে গেল আরবিকে। ক্যাফেটেরিয়ার পরিবেশ বেশ নমনমে। এসির হাওয়ায় পরিবেশ শীতল বেশ। ক্যাফেটেরিয়ার বেশ কোণার সাইডের এক টেবিলে বসে আছেন জিহাদ সাহেব। তিনি মূলত অপেক্ষা করছেন জায়ানের জন্য। একটু পরেই জায়ানের দেখা পাওয়া গেল। সাথে সাথেই ইফতি আর ফাহিম। ওদের দেখেই অবাক হলেন জিহাদ সাহেব। জায়ান এসেই সালাম জানালো তাকে। তারপরে বলে, ভালো আছেন বাবা? জিহাদ সাহেব সালামের জবাব নিয়ে বলে, আলহামদুলিল্লাহ ভালো। তুমি কেমন আছো? তোমার পরিবারের সবাই কেমন আছে? আর আরবি, আমার বাচ্চাটা এখন কেমন আছে? কোনো চিন্তা করবেন না বাবা, আমি থাকতে আপনার মেয়ের কিছু হবে না। ও ঠিক আছে, আর পরিবারের সবাই ভালো আছেন। জিয়াদ সাহেব স্বস্তির নিঃশ্বাস পেলেন। এটা তিনি জানেন যে তার মেয়ে জানের কাছে থাকলেই যে ভালো থাকবে না, এটা হতেই পারে না। আরবি যে ভালো আছে সেটা তিনি বেশ ভালোভাবেই জানেন। তাও বাবার মন সন্তানের জন্য তো সবসময় ছটফট করবেই। জিয়াদ সাহেব ফাহিম আর ইফতির দিকে তাকালো। তারপর প্রশ্ন করলো, ফাহিম আর ইফতিজের সাথে কোনো কিছু হয়েছে জায়ান? জান জবাবে বলে, কোনো কিছুই হয়নি। আসলে আমি সেদিন বলেছিলাম না আরবির আসল বাবা মাকে খুঁজে বের করব, তাই এতে ফাহিম আর ইফতির সাহায্য আমার লাগতে পারে, এই জন্যই ওদের এখানে আনা। ও তা কি করবে ভেবেছো কিছু?
জায়ান এবার বেশ গম্ভীর হয়ে বলে, আপনি আজ আমাদের সেখানে নিয়ে যাবেন যেখানে আপনি প্রথম আরাবিকে পেয়েছিলেন। আবার মন বলছে আমি সেখানে কিছু না কিছু ক্লু পাবই। ঠিক আছে, চলো তাহলে আমি তোমাদের সেখানে নিয়ে যাই। আরও কিছু কথা বলে তারা চারজন মিলে ক্যাফেটেরিয়া থেকে বের হয়ে গন্তব্যের উদ্দেশ্যে রওনা হলো। একাধারে পড়তে বিরক্ত হয়ে গেছে আরাবি। আলিফা মনের ফুর্তিটা ফোন চাপছে। আরাবি আলিফার হাত থেকে ফোন টান দিয়ে নিয়ে নিল। আলিফা হতবাক হয়ে বলে, আরে 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 কি করছিস? আমার ফোন নিচ্ছিস কেন? আমি এখানে পড়তে পড়তে বেহুশ হয়ে গেলাম আর তুই ফোন গুতাচ্ছিস? কি ব্যাপার? হ্যাঁ, ইদানিং ফোনে একটু বেশিই দেখছি। আমার পিঠ পিছনে কি করছিস তুই? আমি জানি না। তুই মনে করেছিস আমার দেবরকে প্রেমের জালে ফাঁসিয়ে যে আমারই দেবরনি হতে চাচ্ছিস? তা আমি টের পাচ্ছি। হাঁ করে রইল হালিফা আরাবির কথা শুনে। হালিফার মুখভঙ্গি দেখে আরাবি খিটখিটিয়ে হেসে উঠল। এমন করার কিছুই নেই। আমার দেবর আর আপনি যে তলে তলে প্রেম করছেন তা আমি অনেক আগেই জানি। আমার দেবরজি আমায় বলেছে। রাগে নাক ফুলালো হালিফা। লোকটা সবার কাছেই মনে হয় ঢোল পিটিয়ে সবাইকে মনে হয় বলে বেরিয়েছে। হালিফা বিড়বিড় করে বলে, নির্লজ্জ লোক, এভাবে বুঝি কেউ এসব বলে বেড়ায়? ফোন দিক না একবার, দেখে নিব তাকে। আরাবি ভ্রু কুচকে তাকালো বিড়বিড় করতে থাকা হালিফার দিকে। তারপর বলে, তুই কি আমার দেবরকে বকাঝকা করছিস? একদম এসব করবি না। আমার দেবর অনেক ভালো। হ্যাঁ, কত ভালো সে তো আমি ভালোভাবেই জানি, আমাকে আর তা বলতে হবে না। আরাবি নিজের মুখভঙ্গি হঠাৎ বদলে ফেলল। ও ঠেলে গিয়ে হঠাৎ করে আলিফার কাছে একটু করে এগিয়ে গেল। বড্ড উৎফুল্ল হয়ে বলে, আলু শোন না, বলছি কি, যখন তোর ইফতি ভাইয়ের সাথে বিয়ে হবে, মানে আমরা দুজন যা হয়ে যাব, ব্যাপারটা অনেক ইন্টারেস্টিং না দোস্ত? আমরা দুজন সারাদিন একসাথে থাকবো, অনেক মজা হবে তাই না? আমরা দুইজন মিলে তাদের দুই ভাইকে নাকানি চোবানি খাওয়াবো। হালিফা হেসে হেসে বলে, সে না হয় হবে, কিন্তু একটা ব্যাপারে আমি সহমত হতে পারলাম না। জায়ান ভাইয়া তো এমনিতেই তোকে চোখে হারায়, তোকে কত ভালোবাসে। তুই তার সাথে আর কি উল্টাপাল্টা করবি? সে অনেক ভালো একটা মানুষ। শয়তান হচ্ছে তোর দেব, বজ্জাত কোথাকার। কথায় কথায় আমার সাথে ঝগড়া করে। ও মা, তাই বুঝি? ইফতি ভাইয়া তোর সাথে শুধু ঝগড়াই করে? ভালোবাসে না মনে হয়, আদর টাদর দেয় না? আরবির কথায় চোখ বড় বড় হয়ে যায় হালিফার। আরবির হঠাৎ এমন লাগামহীন কথায় লজ্জা পেল আলিফা। আরবি তা দেখেই মৃদু হাসে। আলিফার কাঁধে ধাক্কা দিয়ে বলে, কিরে, ব্যাপার কি? এত লজ্জা পাচ্ছিস কেন? দূর, এসব কিছুই না। তুই যা ভাবছিস এমন কিছুই আমাদের মাঝে হয়নি, আর তিনি এসব করবেনও না। আমি জানি সে আমাকে বিয়ে করে বাড়ি তুলবে, তার আগে কিচ্ছু না। আরবি মুচকি এসে বলে, অনেক ভালোবাসে তাই না? হ্যাঁ, তার সাথে ভালোবাসাটা আমি খুব উপভোগ করি। সে আমার সাথে থাকলেই আমার সাথে ঝগড়া লাগবে, তার নাকি আমার সাথে ঝগড়া করতে ভালো লাগে। অবশ্য আমিও তার এসব পাগলামি ভীষণ উপভোগ করি। আমি জানি সে নিজে ইচ্ছে করে আমার সাথে লাগতে আসে, তার খুশিটুকুর জন্যই আমিও তার সাথে ঝগড়া করি। আহা, কত ভালোবাসা গো। আলিফা হালকা হাসলো। পরক্ষণে চট করে আরবিকে প্রশ্ন করে, তোর কি খবর? বিয়ে তো কতদিন হলো? আমি খালামণি হব কবে? হুম হুম। আরবি লজ্জায় লাল হয়ে গেল আলিফার এমন কথায়। আসলে ও এমন কিছু এখনো ভাবেনি। জায়ান কখনো আরবিকে বাচ্চা টাচ্চা নিয়ে প্রেশার দেয়নি, না দিয়েছে ও শ্বশুরবাড়ির লোক। আরবি ধীরে বলে, এমন কিছু এখনো ভাবিনি। সেও আমায় কিছু বলে না এসব নিয়ে। ও, তো একটা বিবি নিয়ে নে না, ভালো হবে। দেখি উনি কি বলেন। তুই আবার রাগ করেছিস নাকি আমি এসব বলায়? আরে কি বলছিস এসব? দোস্ত, একটা কথা রাখবি। কি? তোর ছেলে হলে আর আমার মেয়ে হলে তোর ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দিব। আমি কিন্তু সম্বন্ধ আগেই ঠিক করে রাখলাম, এটার কোনো হেরফের হবে না। আমি ওনাকেও বলে দিব তোর ছেলে আর আমার মেয়ের জন্য বুকিং করা। আলিফার কথার ধরনে খিলখিল করে হেসে দিল আরবি। হাসলো হালিফাও। তাদের হাসিতে মুখরিত হলো চারপাশ। জিয়াদ সাহেব জায়ানদের নিয়ে গন্তব্যে এসে পৌঁছালেন। তিনি ধরা গলায় বলে, এখানে, ঠিক এখানটায় পেয়েছিলাম আমি আমার আরাবিকে। আমার ছোট্ট আরাবিটা ক্ষুধার জ্বালায় কি যে কাঁদছিল। জিয়াদ সাহেব চোখের কোণের জলটুকু মুছে নিলেন। জায়ান শক্ত হয়ে দাঁড়িয়ে। ও
ওর চোখ জোড়া লাল হয়ে এসেছে। জিয়াদ সাহেবের কারণে আজ সে তার আরাবিকে পেয়েছে। তার ভালোবাসার মানুষটা আজ জিয়াদ সাহেবের কারণেই বেঁচে আছে। এই ফেরেশতার মতো মানুষটা যদি সেদিন ছোট্ট আরাবিকে নিজের পিতৃস্নেহের গাছের তলায় যদি জায়গা না দিত, তার ভালোবাসার চাদরে মুড়িয়ে যদি বুকে আগলে না নিত, তবে যে কি হতো আরাবির? আদৌ বেঁচে থাকতো মেয়েটা, নাকি কোনো শিয়াল কুকুরে খাদ্য হয়ে যেত? ভাবতেই তো বুক কেঁপে উঠে জায়ানের শিরা উপসরায় কেমন যেন ভয়ঙ্কর কাঁপন ধরে যায়। জায়ান ঢোক গিলে নিজেকে সামনে নিল, তারপর ফাহিমকে উদ্দেশ্য করে বলে, ফাহিম, তুমি তো এই পথ দিয়েই তোমার কোচিং সেন্টারে যাও, তাই না? হ্যাঁ ভাইয়া। তো তুমি কি বলতে পারো এখানে আশেপাশে এখানে সবচেয়ে বেশি পুরনো হসপিটাল কোনটা? জি ভাইয়া, এখানে একটাই হাসপাতাল আছে, যা বেশ পুরনো। জায়ান শান্ত কণ্ঠে বলে, তাহলে চলো সেখানেই যাওয়া যাক। আমরা হাসপাতালে গিয়েই তা খোঁজ নিতে পারি। বাবা আরবিকে যত সালে আর যত তারিখে পেয়েছিলেন তা যদি মনে রাখতে পারেন, তাহলে সেই হাসপাতালে গিয়ে সেই দিনের কতগুলো বাচ্চা জন্মেছে তার লিস্ট নিলেই তো হবে, আর সেই বাচ্চাদের পরিবারের সাথে যোগাযোগ করলেই তো হবে। ফাহিম জায়ানের উপস্থিত বুদ্ধিতে হতবাক। এই বুদ্ধিটা আগে কেন মনে আসলো না তাদের মাঝে কারো? ইফতি খুশি হয়ে বলে, ইউ আর জিনিয়াস ভাইয়া, এটা একটা এক্সেলেন্ট আইডিয়া। আর দেরি কিসের, চলো যাওয়া যাক। জায়ান, ফাহিম, ইফতি আর জিহাদ সাহেব মিলে রওনা হলেন সেই হাসপাতালের উদ্দেশ্যে। হাসপাতালে পৌঁছেই ইফতি ক্যাশ কাউন্টারে বসা একটা মেয়েকে উদ্দেশ্য করে বলে, এক্সকিউজ মি মিস। Yes, sir. How can I help you? আসলে যদি আপনি একটু এদিকে আসতেন, আসলে একটু জরুরি কথা বলতাম। Okay. মেয়েটাকে নিয়েই ওরা একটু নিরিবিলি জায়গায় আসতে জায়ান এবার গম্ভীর গলায় বলে, আসলে মিস, আমাদের আপনার সাহায্য প্রয়োজন। আপনাদের হাসপাতালের 2000 সালের মার্চের 1 তারিখ থেকে 6 তারিখ পর্যন্ত জন্ম নেওয়া সকল বাচ্চাদের ডিটেলস আমার প্রয়োজন। মেয়েটা জায়ানের কথায় ভরকালো। আসলে কাউকে এসব বিষয়ে জানার জন্য হাসপাতালে আসতে দেখেনি, তাই এই অবস্থা। মেয়েটা বেশ রুক্ষ কণ্ঠে বলে, I am extremely sorry, sir. এগুলো আমাদের হাসপাতালের রুলসের বাইরে। আমি এসব দিতে পারবো না আপনাকে। ফাহিম রেগে গেল মেয়েটির কথায়, ফিরে গিয়ে বলে, দিতে পারবেন না মানে? কেন পারবেন না? এই সামান্য জিনিস নিয়ে আপনারাও এমন করছেন কেন? দিয়ে দিলে কি হবে? কত টাকা চাই আপনার বলুন, সব টাকা দিব। তাও আমাদের সেই ডিটেলসগুলো দিন। মেয়েটিও রেগে গেল। দেখুন মিস্টার, আপনি কিন্তু আমার সাথে মিসবিহেভ করছেন। আমাকে টাকার গরম দেখাচ্ছেন আর ধমকাধমকি করছেন কেন? আমি কিন্তু পুলিশে ফোন লাগাবো। জায়ান ইফতিকে ইশারা করলো ফাহিমকে আটকাতে। ইফতি ভাইয়ের ইশারা পেয়েই তাই করলো। জায়ান এসে ফাহিমের কাঁধে হাত রাখলো, শান্ত কণ্ঠে বলে, ফাহিম, শান্ত হও। এমন হাইপার হলে চলবে না, মাথা ঠান্ডা করে কাজ করতে হবে। সরি ভাইয়া। ইটস ওকে। জায়ান এবার মেয়েটিকে বলে, উই আর সরি মিস, আপনি যেতে পারেন। মেয়েটি তীক্ষ্ণ চোখে ফাহিমকে দেখে নিয়ে তারপর চলে গেল। ফাহিম হতাশ হয়ে বলে, এখন কি করব আমরা? কিভাবে তথ্যগুলো জোগাড় করব? ইফতিও হতাশার নিঃশ্বাস ফেলল। হঠাৎ ওর নজর গেল হাসপাতালের নেম প্লেটের দিকে। ও চট করে উচ্চস্বরে বলে উঠল, আর আমি তো ভুলেই গেছিলাম, এই হাসপাতালের ডক্টর আমারই এক ফ্রেন্ড। ওর মাও এই হাসপাতালেরই ডক্টর। ওদের সাথে কথা বললেই তো হয়ে যাবে, তারাই আমাদের সব ব্যবস্থা করে দিবে। আন্টিকে সব বললে আমায় আন্টি কখনো ফিরিয়ে দিবে না, আমি জানি। জায়ান চট করে থাপ্পড় মেরে বসলো ইফতির মাথায়। ইফতি ব্যথা পেয়ে সূচক হামাজ করে উঠল। ঠোঁট উল্টে বলে, মারলে কেন ভাইয়া? তোকে মারবো না তো কি করব বেয়াদব? এই কথাটা আগে বললে কি হতো? আগে বললে কি আমাদের এত ঝামেলা পড়তে হতো? ইফতি মাথা চুলকালো। নিজের বোকামিতে সে কি বলবে ভেবে পেল না। ও আসলে একটা হাঁদারাম। আলিফা ঠিকই বলে। আলিফার কথা মনে আসতে মনটা হাঁকুপাকু করে উঠল ইফতির। ইস, মেয়েটাকে কতক্ষণ হয়ে গেল দেখে না। বাড়িতেই নাকি আছে আলিফা। অফিসের কাজ জলদি শেষ করে বাড়ি ফিরতে হবে। আলিফার সাথে একটু ছুটিয়ে প্রেম করে নিবে ভেবেই হানমনে হাসছে ইফতি। জায়ান ভ্রু কুচকে তাকালো ইফতির দিকে। ওকে এমন হাসতে দেখে ক্ষিপ্র কণ্ঠে বলে, এমন একটা আহাম্মক মার্কা কাজ তুই করে হাসছিস? হকচকিয়ে উঠল ইফতি। আমতা আমতা করে বলে, সরি ভাইয়া, খেয়াল ছিল না আসলে। আর এমনটা হবে না। মনে থাকে যেন। এখন এখান থেকে যাওয়া যাক।
আচ্ছা চলো। ইফতি আর জিহাদ সাহেব চলে গেলেন অফিসের উদ্দেশ্যে। আরবি অসুস্থ, তাই জায়ান অফিসে যাবে না কয়েকদিন। ও ঘরে বসেই অফিসের কাজ যতটুকু পারেই করে। ও যাবে সোজা বাড়িতে। আরবির কথা ভেবে হাসলো। মেয়েটা ওর জন্য অপেক্ষায়। দ্রুত বাড়ি পৌঁছাতে হবে। মেয়েটাকে ছাড়া যে তারও কিছু করতে ইচ্ছে করে না। এক মুহূর্তের জন্য আরবিকে চোখের আড়াল করতে ইচ্ছে করে না। এদিকে ফাহিম রওনা হলো ওর কোচিং সেন্টারের উদ্দেশ্যে।